আসসালামু আলাইকুম। গত ১ বছর ধরে বাংলাদেশের রাজনীতির আকাশে কত রংধনু এলো আর মিলিয়ে গেল। আমরা সাধারণ জনগণ হিসাবে হয়তো তার গতিপথ পুরোপুরি বুঝে উঠতে পারিনি। আজ আমরা সেই ঘূর্ণায়মান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে জানার চেষ্টা করব, যেখানে মূলত এখন দুটি ব্যক্তির আগমন, শেখ হাসিনা এবং তারেক রহমান, কে আগে ফিরবেন আর তাদের এই প্রত্যাবর্তনের ওপরই কেন দেশের রাজনীতি নির্ভর করছে। আমরা যদি গত ১ বছরের দিকে তাকাই, তবে দেখব কয়েকটি পর্যায় কিন্তু এখানে পার হয়েছে। প্রথমে আমরা দেখেছি একদল তরুণ তুর্কিকে, যাদেরকে মনে হয়েছিল আবাবিল পাখির মতো। তারা যেখানেই ডাক দিতেন, সেখানেই হাজার হাজার মানুষ জড়ো হতো। সচিবালয়, প্রেস ক্লাব বা শ্রমিক আন্দোলন, সবখানে তাদের উপস্থিতি মুহূর্তে নতুন ইতিহাস তৈরি করত। কিন্তু দুঃখের বিষয় হলো, এই ইতিহাস কিন্তু ৩ মাসেরও বেশি টেকেনি। বিপ্লব স্থিমিত হওয়ার পরই সচিবালয় কেন্দ্রিক নতুন চরিত্রদের আগমন ঘটে। নব্য দরবেশ এবং দালাল ফারাও। এরা নিজেদের কুকর্ম এবং অঙ্গভঙ্গির মাধ্যমে অতীতের দরবেশদেরও ছাড়িয়ে গিয়েছিল। ডিসি বা সচিব নিয়োগে শত কোটি টাকার চেক লেনদেনের মতো খবর তখন আমাদের চোখে ছানাবড়া করে দিয়েছিল। এরপরই শুরু হয় কিংস পার্টি গঠনের হিড়িক। সবাই ক্ষমতায় আসার স্বপ্নে বিভোর ছিল, কিন্তু ২ মাসের মাথায় দেখা গেল একটি কিংস পার্টিরও কোনো অস্তিত্ব নেই। এমনকি এক সময়ের প্রভাবশালী দল জাতীয় পার্টির ভবিষ্যৎও এখন অনেকটাই অনিশ্চিত হয়ে আছে। এই পরিস্থিতিতে জামাত নিজেদেরকে এক ভিন্ন উচ্চতায় নিয়ে গেছে। গত ১ বছর ধরে তাদের যে উল্লাস, ভাবখানা এমন যেন দেশে একটি ইসলামী বিপ্লব হয়ে গেছে। তাদের নেতারা প্রকাশ্যে যেভাবে কথা বলছেন, মনে হচ্ছে তারা বিজয়ী হয়ে গেছেন এবং এখন কেবল শপথ নিতে অল্প একটু সময় নিচ্ছেন। তাদের আত্মবিশ্বাস এতটাই বেশি যে তারা হয়তো এখনো সিদ্ধান্ত নিতে পারছেন না, তাদের রাষ্ট্র ব্যবস্থা কি ইরানের কারদা আয়াতুল্লাহ শাসিত হবে, নাকি আফগানিস্তানের এমিরেত বা সৌদি আরবের কিংশিপের মতো হবে। তাদের এই মনোভাব অনেকটা আলেকজান্ডারের মতো, যিনি মাত্র ৪০,০০০ সৈন্য নিয়েও পারস্যের ৩.৫ লাখ সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ শুরুর আগেই নিজেকে বিজয়ী ঘোষণা করেছিলেন। এসব কিছুর শেষে রাজনীতি এখন এসে দাঁড়িয়েছে দুটি প্রধান দলের দুটি প্রতীকের আগমনের উপর। দেশের মোট ভোটারের প্রায় ৭০%, অর্থাৎ বিএনপি ৩৫% এবং আওয়ামী লীগ ৩৫%। এর কর্মী সমর্থকরা এখন এই দুজনের আগমন নিয়েই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তারেক রহমানের আগমন, বিএনপির রাজনীতি এই মুহূর্তে মূলত ভাইয়া বা তারেক রহমান সাহেবের আগমনের উপর নির্ভরশীল। তিনি কবে আসবেন, কোথায় থাকবেন, লন্ডন থেকে কখন ফিরবেন, এসব নিয়েই বর্তমান সময়ে বিএনপির মধ্যে সবথেকে বেশি আলাপ আলোচনা চলছে। অনেকেই বলছেন তিনি কয়েক সপ্তাহের মধ্যে আসবেন, আবার অনেকে বলছেন নির্বাচনের ফলাফল ঘোষণার পর তিনি এয়ারপোর্টে আসবেন এবং জাতি তাকে প্রধানমন্ত্রী হিসাবে বরণ করে নেবে। বিএনপির মূল টার্গেট এটাই, অর্থাৎ ভাইয়ার কিংবা তারেক রহমান সাহেবের আগমন। শেখ হাসিনার আগমন অন্যদিকে আওয়ামী লীগের এক বিরাট ইতিহাস। আওয়ামী লীগের রাজনীতিতেও ৩টি মূল বৈশিষ্ট্য বর্তমান সময়ে দেখা যাচ্ছে: ঝটিকা মিছিল, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সক্রিয়তা এবং আপার প্রত্যাবর্তন। দলের নেতারা একবার বলছেন শেখ হাসিনা এখনো বৈধ প্রধানমন্ত্রী, আবার বলছেন তিনি পদত্যাগ করেছেন এবং তত্ত্বাবধায়ক সরকার মেনে নেবেন। এই স্ববিরোধী বক্তব্যই তৈরি করেছে বেশ খানিকটা ধোঁয়াশা। সবচেয়ে বড় নাটকীয়তা হলো আপা আসলে কিভাবে ফিরবেন। তিনি নাটকীয়তা তৈরি করে বলেছেন যে তিনি খুব কাছাকাছি আছেন, হয়তো ত্রিপুরা বা অন্য কোনো সীমান্তে। এটি প্রতিপক্ষকে ভয় দেখানোর একটি কৌশল। তার আগমনের জন্য সম্ভাব্য রুট বনগাঁও, বেনাপুল বা ত্রিপুরা হয়ে কুমিল্লা দিয়ে আলোচনা হচ্ছে।
কারণ এসব অঞ্চলে আওয়ামী লীগের একচ্ছত্র আধিপত্য বর্তমান সময়েও ব্যাপকভাবে রয়েছে। বর্তমানে দেশের রাজনীতি অনেকটা একটি সিনেমার ভার বা জোকারদের দৃশ্যের মতো। নানা ধরনের ছোটখাটো কর্মকাণ্ড চললেও মূল বিষয়বস্তু হলো আপা আর ভাইয়ার মধ্যে সীমাবদ্ধতা। দেশে প্রায় ৭০% মানুষ অধীর আগ্রহে চাতক পাখির মতো তাকিয়ে আছে। প্রশ্ন একটাই, শেখ হাসিনা কবে আসবেন? তারেক রহমান কবে আসবেন? তাদের আগমন আদৌ হবে কিনা, আর হলে তার ফলাফল কি হবে? এটার উপরই মূলত বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ বর্তমান সময়ে নির্ভর করছে। এখন আওয়ামী লীগের লোকজন যেভাবে বলছেন, কিংবা শেখ হাসিনার মুখ থেকে আমরা যেভাবে শুনছি যে তিনি সীমান্তের খুব কাছাকাছি আছেন, এখন যদি শেখ হাসিনা হঠাৎ করেই গোছগাছ করে দেশে ফিরে আসেন, তাহলে বাংলাদেশের রাজনীতির মধ্যে আসলে কি কি পরিবর্তন আসতে পারে? এবং তারেক রহমান সাহেব যদি এই ২-১ সপ্তাহের মধ্যে ফিরে আসেন, তাহলে বা বাংলাদেশের রাজনীতির মধ্যে কি পরিবর্তন হতে পারে? প্রথমত, শেখ হাসিনা এর আগেও বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন। এখন যদি তিনি একই কায়দায় বাংলাদেশে পুনরায় প্রত্যাবর্তন করতে চান বা করেন, তাহলে আওয়ামী লীগ বাংলাদেশের যে রাজনীতি রয়েছে, বর্তমান রাজনীতি, সেই রাজনীতির যে পটভূমি রয়েছে, সেই পটভূমি পুরাপুরি পরিবর্তন করে দেবে। এখন বর্তমান সময়ে আওয়ামী লীগের যে অবস্থা দেখা যাচ্ছে, যে তারা কোনো প্রকার জ্বালাও পোড়াও নাশকতায় যাচ্ছে না, কিন্তু এ ধরনের কোনো কঠিন সিদ্ধান্ত নিতে হলে আওয়ামী লীগের এই পদ্ধতিগুলোতে অবশ্যই যেতে হবে। কিন্তু এখানেই আসে মূল বাধা। যখনই আওয়ামী লীগ এ ধরনের কোনো পদ্ধতি অবলম্বন করা শুরু করবে, তখনই কিন্তু বর্তমান যারা শাসক গোষ্ঠী রয়েছেন, তারা কোনোভাবেই আওয়ামী লীগকে মাঠে টিকে থাকতে দিবেন না। কারণ আওয়ামী লীগ নাশকতা করছে না, শান্তশিষ্টভাবে ঝটিকা মিছিল করেও যে পরিমাণ ধরপাকড়ের শিকার হচ্ছে, তাতে তারা যদি ছোটখাটো কোনো নাশকতা করার চেষ্টা করে, তাহলে তাদের আসলে বাংলাদেশের মাটিতে পুনরায় ইতিহাস তৈরি করা সম্ভব হবে না। দ্বিতীয়ত, তারেক রহমান সাহেব যদি এই ২-১ সপ্তাহের ভিতরে দেশে চলে আসেন, তাহলে বিএনপির মধ্যে বর্তমান যে রাজনীতি চলছে, সেই রাজনীতি অনেকটাই থমকে যাবে। কারণ বিএনপির মধ্যে বিভিন্ন দল উপদল রয়েছে, বিভিন্ন বর্ষীয়ান নেতৃবৃন্দ রয়েছেন, এবং তাদের মধ্যে একটি ফাটল আমরা স্বভাবতই দেখতে পাই। এবং সেই ফাটলের কারণে বিএনপির রাজনৈতিক যে ভবিষ্যৎ রয়েছে, সেই রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও বেশ টানাপোড়েন সৃষ্টি হতে পারে। আওয়ামী লীগও কিন্তু একসময় এ ধরনের ফাটলের মধ্য দিয়ে এসেছে বাংলাদেশের রাজনীতিতে, এবং আওয়ামী লীগের যারা শীর্ষ নেতারা তৎকালীন সময়ে ছিলেন, তারা কিন্তু তাদের নিজেদের যে আওয়ামী লীগ রয়েছে, সেই আওয়ামী লীগ ভেঙে পৃথক হয়ে গিয়েছিলেন। এখন তারেক রহমান সাহেব যদি হঠাৎ করেই দেশে ফিরেন, এবং এই যে বলিষ্ঠ নেতৃবৃন্দ বিএনপির রয়েছেন, তাদের মধ্যে যদি কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়, অর্থাৎ যে দ্বন্দ্ব রয়েছে সেটি যদি বাহ্যিকভাবে প্রকাশিত হয়ে যায়, তাহলে বিএনপিও অনেকটাই ছত্রভঙ্গ হয়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তবে মূল কথা হলো, আদৌ তারেক রহমান সাহেব ফিরতে পারবেন কিনা, অথবা ফিরছেন কিনা। যদি ফিরেন, তাহলে তিনি বিএনপির রাজনীতি গুছাতে পারবেন কিনা।